বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং যে যে প্রান্ত থেকে আমার এই অনলাইন ক্লাসটি দেখছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোভিড-19 তথা করোনা ভাইরাসকালীন সময়ে বিজ্ঞানের যারা ছাত্রছাত্রী আসতো দেখা যাচ্ছে তাদের বেশি ক্ষতি হচ্ছে, কারণ বিজ্ঞানের যে বিষয়গুলো আসলে এগুলার শিক্ষক ছাড়া বা গাইডলাইন ছাড়া আসলে তোমাদের জন্য কঠিন হয়ে যায়। তো শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের জন্য আমি রসায়ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আজকে জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেরি না করে খাতা কলম নিয়ে বসো এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো নোট করে রাখো। তো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজার, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমি দ্বিতীয় যে অধ্যায়টা আছে তোমাদের বইয়ের, জীবকোষ এবং টিস্যু, এই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব। আসলে এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা আসলে তোমাদের এর আগে বলছিলাম, আমি যেহেতু তোমাদের কেমিস্ট্রি আর বায়োলজি ক্লাস নেই, সেহেতু বলছিলাম কেমিস্ট্রিতে যে পর্যায় সারণী সেটা হচ্ছে রসায়নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তেমন আমি বায়োলজির ক্ষেত্রে বলছি যে এই যে দ্বিতীয় অধ্যায়টি আছে জীববিজ্ঞানের, এই জীবকোষ ও টিস্যু, এই অধ্যায়টা হচ্ছে তোমাদের জন্য বায়োলজির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ এইখানের উপর ভিত্তি করে অনেক বিষয় তারপরে বলা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো আমার অধ্যায়ের নাম হচ্ছে জীবকোষ এবং টিস্যু। তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে জানতে হবে যে জীবকোষ কি আর হচ্ছে টিস্যু কি। এগুলা তোমরা কিন্তু এগুলা নিচের শ্রেণী থেকে পড়ে আসছো, যে কোষ কি, টিস্যু কি, এগুলো তোমরা জানো। তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার প্রথম থেকে আলোচনা করছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে দেখো, প্রথমে আলোচনা করব আমি কোষ নিয়ে। কোষ কি? আমরা সবাই জানি যে জীবদেহের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। কোষ কে আবিষ্কার করছে? কোষ আবিষ্কার করছে রবার্ট হুক নামক বিজ্ঞানী 1665 সালে। 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। হ্যাঁ, তো এই কোষটা কীভাবে আবিষ্কার করছে এর পিছনে কিন্তু একটা ইতিহাস আছে, এটা আমি কিছুটা বলি তোমাদের সামনে। তো তিনি হচ্ছিলেন লন্ডনের রয়্যাল সোসাইটি নামক এক সংস্থায় তিনি যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো রক্ষণাবেক্ষণের কাজ করতেন। তো রবার্ট হুক একদিন চিন্তা করলেন যে অণুবীক্ষণ যন্ত্র যেহেতু আবিষ্কার হয়েছে, এরপরে আমি নতুন কিছু একটা অণুবীক্ষণ যন্ত্রে দেখাইতে পারি কিনা। তখন তিনি করলেন কি, তিনি একটা ছিপি পেলেন, একটা কাঠের একটা ছিপি পেলেন বোতলের। সেই ছিপিটা তিনি দেখলেন যে ছিপির ভিতরে মৌমাছির চাকের ন্যায় কিছু অংশ দেখা যাচ্ছে। তিনি করলেন কি, ওটা সাসপেনশনটা উপর থেকে কেটে নিলেন, নিয়ে এটি অণুবীক্ষণ যন্ত্রের ভিতরে দিয়ে তিনি পর্যবেক্ষণ করলেন যে ওইটার মধ্যে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কুঠুরির মতো দেখা যাচ্ছে। তিনি চিন্তা করলেন যে তখনকার যে সন্ন্যাসীদের ঘর ছিল, সন্ন্যাসীদের ঘরগুলো ছিল তখন ছোট ছোট কুঠুরির মতো। তিনি মনে করলেন যে এইটা হচ্ছে এক ধরনের কুঠুরির মতো, সেই জন্য এই কোষটাকে তিনি নাম দিলেন যে সেলুলোস। সেলুলার বা সেলুলোস থেকে আসছে কোষ। তো এই কোষের নামকরণটা তিনি দিয়েছেন লাতিন ভাষা থেকে। লাতিন ভাষা থেকে সেলুলার থেকে, মানে সেলুলার মানে হচ্ছে ছোট কক্ষ। সেলুলার মানে হচ্ছে ছোট কক্ষ। এই সেলুলার থেকে ইংরেজি প্রতিশব্দ আসলো কি? ইংরেজি প্রতিশব্দ আসলো সেল, বা আমরা বাংলায় বলছি এটা হচ্ছে কোষ। তাহলে কোষ কোথা থেকে আসলো? এই যে লাতিন ভাষা হচ্ছে সেলুলার থেকে আসলো কোষ বা সেল। তাহলে দেখো, এই যে কোষগুলো আছে, এই কোষ কিন্তু আমরা অনেক কোষ আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, যেগুলো দেখার জন্য কি করতে হয়? মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়। আবার এমন কিছু কোষ আছে যেগুলো আমরা খালি চোখে দেখি। তোমরা নিশ্চয়ই হাঁস বা মুরগির ডিম চিনো। হ্যাঁ, এইগুলো হচ্ছে এক একটা কোষ। তারপরে পৃথিবীর সবচেয়ে বড় যে কোষটা পাওয়া গেছে এই পর্যন্ত সেটা হচ্ছে উট পাখির ডিম, ওটা হচ্ছে একটা কোষ দিয়ে গঠিত। তাহলে দেখো, আমাদের যে হিউম্যান বডি,
আমাদের দেহে কিন্তু লক্ষ লক্ষ কোষ আছে। আমাদের দেহে প্রায় 37 লক্ষ কোটি কোষ নিয়ে গঠিত। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বিশাল আকৃতির বট গাছ, হ্যাঁ চিনো। তো এই বট গাছটা কি একবারে অনেকগুলো কোষ নিয়ে গঠিত হয়েছে? না, এই কোষগুলো হচ্ছে একটা কোষ থেকে পরবর্তীতে বিভাজনের মাধ্যমে অনেকগুলা কোষে গঠন করছে। তাহলে দেখো, এই কোষগুলা আসলে আমাদের যে এই বিল্ডিং আছে, বিশাল অট্টালিকা আমরা তৈরি করছি, এই অট্টালিকার জন্য আমাদের কী প্রয়োজন? এই অট্টালিকার জন্য আমরা ইটের প্রয়োজন। তাহলে দেখো, এই যে ইটগুলো আছে, এই ইটগুলো একটার পর একটা ধাপে ধাপে সাজিয়ে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে। তেমন এই কোষগুলো একটার পর একটা ধাপে ধাপে সাজিয়ে আমাদের বডিতে কি হয়েছে? অসংখ্য লক্ষ লক্ষ কোষ, প্রায় 37 লক্ষ কোটি কোষ আমাদের দেহে আছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কোষ কি, কোষ কিভাবে আসলো, হ্যাঁ কোষের সংজ্ঞা কি, এ সম্বন্ধে তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, আমরা যেহেতু কোষ নিয়ে আলোচনা করছি, তারপরে আমাদেরকে জানতে হবে যে কোষ কয় ধরনের, কোষটা কয় ধরনের। তাহলে দেখো, আমরা কোষকে 3 ক্যাটাগরিতে পাওয়া গেছে, 3 ক্যাটাগরিতে কোষকে ভাগ করা যায়। 1 নাম্বার প্রকৃতি অনুসারে, প্রকৃতি অনুসারে, প্রকৃতি অনুসারে কোষকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার কি? উদ্ভিদ কোষ, আর এটা হচ্ছে প্রাণী কোষ, প্রাণী কোষ। হ্যাঁ, প্রকৃতি অনুসারে কোষকে 2 ভাগে ভাগ করা যায়। আবার নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আবার 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে প্রকৃত কোষ, হ্যাঁ, আরটা হচ্ছে অপ্রকৃত কোষ। তাহলে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রকৃত কোষ আর একটা হচ্ছে অপ্রকৃত কোষ। প্রকৃত কোষ আমরা কোনটা বলবো? যাদের নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত, সুগঠিত। আর এটা হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়। তাহলে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা কোষ পেলাম কয় ধরনের? কোষ পেলাম 2 ধরনের, প্রকৃত কোষ এবং অপ্রকৃত কোষ। তাহলে প্রকৃত কোষ কোনটা বলবো আমরা? যেটা কোষের নিউক্লিয়াস সুগঠিত, সেটা হচ্ছে প্রকৃত কোষ। আর যেই কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, সেটা হচ্ছে অপ্রকৃত কোষ। তারপরে দেখো, কাজের ভিত্তিতে কোষকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কাজের ভিত্তিতে, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ, জনন কোষ। হ্যাঁ, দেখো, এই যে কাজের ভিত্তিতে কোষ 2 ধরনের আছে, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষটা কি? এই যে আমাদের যে বডি, এই দেহ সৃষ্টিতে বা বিভিন্ন উদ্ভিদের দেহ সৃষ্টিতে যারা কাজ করে, সেটা হচ্ছে দেহকোষ। আর জনন কোষটা হচ্ছে কি? বংশধর সৃষ্টিতে যে কোষ কাজ করে তাকে বলা হয় জনন কোষ। তো এই দেহকোষটা তৈরি হয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। আর জনন কোষটা হয় মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। তাহলে আমরা কোষকে 3টা ক্যাটাগরিতে পেলাম, একটা হচ্ছে প্রকৃতি অনুসারে, তারপরে পেলাম নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, তারপরে পেয়েছি কাজের ভিত্তিতে। তাহলে আমরা কোষ কি, কোষের প্রকারভেদ কি, আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো, তোমাদের সামনে এখন আমি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ কীভাবে আঁকতে হবে সে বিষয়ে আমি চিত্র অঙ্কন করব এবং বিভিন্ন অঙ্গাণুগুলা সম্বন্ধে কিছু ধারণা দেব। তোমরা একটু লক্ষ্য করো। তাহলে প্রথমে আমি বাম দিকে আর্ট করব উদ্ভিদ কোষ আর ডান দিকে প্রাণী কোষ আর্ট করব। তার আগে তোমরা দেখো যে উদ্ভিদ কোষটা আর্ট করার জন্য, প্রাণী কোষটা আর্ট করার জন্য কিভাবে আমরা সহজে আর্ট করতে পারবো সেটা তোমরা একটু লক্ষ্য করো এবং আমার সাথে সাথে তোমরা খাতায় অঙ্কন করো। দেখো, প্রথমে আমরা একটা শেপ নিব, একটা জিরো আকৃতির শেপ নিব, একটা জিরো আকৃতির শেপ অঙ্কন করব। দেখো, তারপরে আমি জিরো আকৃতির একটা শেপ অঙ্কন করলাম। তারপরে দেখো, এর উপরে দ্বিস্তর একটা বিশিষ্ট পর্দা নিতে হবে, কারণ হচ্ছে আমরা জানি যে কোষ, উদ্ভিদ কোষের মধ্যে কি আছে? কোষ প্রাচীর আছে। তাহলে আমার এই যে শেপটার উপরে, হ্যাঁ, একটা পর্দা আঁকতে হবে।
যেটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর। হ্যাঁ দেখো, তাহলে আমরা শেপ আঁকলাম, তারপরে এর উপর কোষ প্রাচীর আঁকলাম। তারপরে দেখো এই যে কোণায় এই ত্রিভুজের মতো অংশ আছে, ত্রিভুজের মতো অংশ আছে এখানে। এখানে তারপর দেখো এইখান থেকে কোষ প্রাচীরের উপরে বাইরের আবরণ, কোষ প্রাচীর তা দেখো আমরা এখন বাইরে যে শেপটা আছে এটা সুন্দর করে অঙ্কন করলাম। তাই দেখো বাইরের শেপটা কিন্তু আমরা আঁকছি, এখন ভিতরে যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলো আমরা এর ভিতরে দেখাবো। তাহলে দেখো উদ্ভিদ কোষে আমরা জানি যে উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা থাকে কি অনেক বড়। তাহলে আমি প্রথমে উদ্ভিদ কোষের কি করব, কোষ গহ্বর দেখাবো। কোষ গহ্বর থাকে কি উদ্ভিদ কোষের মাঝখানে। হ্যাঁ দেখো এই যে বড় আকৃতির এটা হচ্ছে কোষ গহ্বর। তারপর দেখো আমি এই যে নিউক্লিয়াসের যে প্লাজমা মেমব্রেন আছে কোষের, এই প্লাজমা মেমব্রেন থেকে কী করবো আমরা, এখান থেকে দেখা যাবে যে আমাদের এখান থেকে নিউক্লিয়াস এখান থেকে বের হবে। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াসের উপরে এন্ডোপ্লাজমিক জালিকা থাকে। এই এন্ডোপ্লাজমিক জালিকাগুলো কি হয়, এই এন্ডোপ্লাজমিক জালিকাগুলো মসৃণ এবং অমসৃণ দুই ধরনের থাকে। তাহলে এখান থেকে আমরা পাবো কি নিউক্লিয়াস। আমরা জানি উদ্ভিদ কোষের নিউক্লিয়াস থাকে এক কোণায় আর প্রাণী কোষে থাকে কেন্দ্রে। দেখো এই নিউক্লিয়াস থেকে এই সাইডে সুতার মতো যে অঙ্গাণুগুলো আছে এগুলাকে বলি আমরা ক্রোমাটিন তন্তু। আর মাঝখানে এই যে ফোটা ফোটা নিউক্লিয় প্লাজম অবস্থিত, এটা নিয়ে আমাদের নিউক্লিয়াস গঠিত। তারপর দেখো নিউক্লিয়াসের নিচে আছে কি, নিউক্লিয়াসের নিচে ভাস্কুলার বান্ডিল, নিউক্লিয়ার ভিসে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে নিচের দিকে আছে কি মাইটোকন্ড্রিয়া। দেখো মাইটোকন্ড্রিয়াটা আসলে দেখতে একটা সিমের বিচির মতো দ্বিস্তর, এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট পর্দায় মাইটোকন্ড্রিয়া, যে ভিতরে আঙ্গুলের মতো অভিক্ষেপ নিয়ে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া অবস্থিত। মাইটোকন্ড্রিয়া। তারপর দেখো এখানে আছে উদ্ভিদ কোষে কি আছে, আর আছে ক্লোরোপ্লাস্ট। এখানে আমরা ক্লোরোপ্লাস্টের চিত্র অঙ্কন করব। ক্লোরোপ্লাস্টগুলো এটা হচ্ছে দ্বিস্তরী ভাঁজের মতো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই যখন ক্যারাম খেলেছো, ক্যারামের মধ্যে যে গুটিগুলো আছে, আমরা এখানে কলা গাছ খেলতাম, এরকমভাবে এই ক্লোরোপ্লাস্ট অবস্থিত। তারপর দেখো এর মধ্যে আর যে অঙ্গাণুগুলো আছে মোটামুটি আমি এগুলো আর্ট করলাম। নিচের দিকে থাকে ছোট আকৃতির লাইসোসোম থাকে, কিছু কিস্টি থাকে, আর এই যে ফোটা ফোটায়, এই ফোটায় ফোটায় কিন্তু অসংখ্য সাইটোপ্লাজম অবস্থিত থাকে। এখানে আমি আরেকটা মাইটোকন্ড্রিয়া দেখাইতে পারি, কারণ উদ্ভিদ কোষে অসংখ্য মাইটোকন্ড্রিয়া আছে। হ্যাঁ, কিন্তু তোমাদের সময়ের সুবিধার্থে অত অঙ্কন করতে হবে না, তোমরা কয়েকটা দেখাইলেই চলবে। তারপরে এখানেও একটা মাইটোকন্ড্রিয়া দেখাইতে পারি, বা কোষ প্রাচীরও দেখানো, ক্লোরোপ্লাস্টও দেখানো যায়।
হ্যাঁ, তাহলে দেখো আমি একটা কি অঙ্কন করলাম, এটা হচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষ, একটি আদর্শ উদ্ভিদ কোষ। এখন আমি প্রাণী কোষের চিত্র অঙ্কন করি, তারপরে যে অঙ্গাণুগুলো আছে এগুলার চিহ্নিতকরণ করব পরে। তাহলে দেখো এদিকে আর্ট করলাম উদ্ভিদ কোষ, আমি এই পাশে প্রাণী কোষ আর্ট করব। দেখো তোমরা একটু শেপগুলো দেখো কীভাবে আমি আর্ট করছি। প্রথমে একটা শেপ অঙ্কন করে নেই। এখানে আঙ্গুলের মতো যে দেখা যাচ্ছে অংশটা, এই আঙ্গুলের মতো অংশটাকে আমরা বলছি যে মাইক্রোভিলাই। তুলনামূলক প্রাণী কোষ উদ্ভিদ কোষ থেকে কি হয়, একটু ছোট ধরনের হয়। দেখো তাহলে আমরা উদ্ভিদ কোষে কি পেয়েছিলাম, নিউক্লিয়াসটা পেয়েছিলাম একদিকে অবস্থিত, কিন্তু প্রাণী কোষে নিউক্লিয়াস থাকে কোথায়, নিউক্লিয়াস থাকে কেন্দ্রে অবস্থিত থাকে। তাহলে আমরা মাঝখানে নিউক্লিয়াস আঁকবো, মাঝখানে আমরা নিউক্লিয়াস অঙ্কন করব। দেখো এই যে নিউক্লিয় লাস, এটাকে ঘিরে আছে ক্রোমাটিন তন্তু, ক্ষুদ্র ক্ষুদ্র সুতার মতো পেঁচানো, এই জিনিসটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এটা হচ্ছে নিউক্লিয়ার প্রাচীর, নিউক্লিয়ার প্রাচীর। আর এই যে নিচের দিকে কি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে দেখো মাঝখানে নিউক্লিয়াস অবস্থিত, আর নিউক্লিয়াসের উপরে ঠিক উপরে সেন্ট্রিওল থাকে, একটি গোল ধরনের একটি সেন্ট্রোসোম থাকে। সেন্ট্রোসোমের মাঝখানে থাকে দুইটা ফোঁটা সেন্ট্রিওল, আর এই উপরে থাকে তারপরে উপরে এখানে থাকবে একটা মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে দ্বিস্তরী, দেখতে সিমের বিচির মতো, এটার বাইরের দিকে দ্বিস্তর বিশিষ্ট, ভিতরে আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকবে। তারপরে দেখো আর এটার নিচের দিকে কোষ গহ্বর থাকবে। আমি আগে বলছি যে প্রাণী কোষে কোষ গহ্বর থাকে ছোট, আর এদিকে থেকে লাইসোসোম, মাঝখানে এটা হচ্ছে নীল ধরনের একটি কিছু পদার্থ নিয়ে থাকে। তারপরে এদিকে আমরা পাবো এন্ডোপ্লাজমিক জালিকা মসৃণ। তাহলে এখানে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে, এই জিনিসটা আমরা পাবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এদিকেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাইলাম। মাইটোকন্ড্রিয়া একটা দিচ্ছে, এখানে আরও কয়েকটা দেখানো যায়। প্রাণী কোষে কি, প্রাণী কোষে কোনো ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড অঙ্গাণু নাই। আর এই যে মাঝখানে ফোটা ফোটা জেলির মতো অংশ, এগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এটা হচ্ছে চিত্র আদর্শ প্রাণী কোষ, এসব প্রাণী কোষ। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ যেটা অঙ্কন করছি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই আমার সাথে সাথে এটা প্র্যাকটিস করছো। হ্যাঁ, তারপরে দেখো এখন আমি যে এই যে অঙ্গাণুগুলো আছে ভিতরে উদ্ভিদ কোষে আর প্রাণী কোষে, এই অঙ্গাণুগুলোকে এখন চিহ্নিত করব। তাহলে দেখো এই যে উদ্ভিদ কোষের এই যে বাইরের যে অংশটা আছে, একে আমরা বলছিলাম কি, কোষ প্রাচীর। এই বাইরের অংশটাকে বলছিলাম কোষ প্রাচীর। তারপরে ভিতরের যে অংশটা আছে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তোমরা অবশ্যই যখন চিত্র অঙ্কন করবা তখন কি করবা, পেন্সিল দিয়ে অঙ্কন করবা, কলম দিয়ে করলে হবে না।
আর হচ্ছে যখন চিহ্নিত করবা তখন চিহ্নিত করার সময় একটা দাগের উপর যেন আরেকটা দাগ না পড়ে সেদিকে খেয়াল রাখবা। তারপরে আমরা এখানে পেলাম এটা হচ্ছে প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট পেলাম। তারপরে এখানে এই যে প্রথমে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, আর নিচে যে খাস কাটা অংশগুলো আছে এগুলো হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তারপর দেখো এই যে নিউক্লিয়াসে যে মাঝখানে গোল অংশটা আছে আর বাইরে আছে এটা হচ্ছে নিউক্লিয়ার প্রাচীর, নিউক্লিয়ার প্রাচীর বা আবরণী, নিউক্লিয়ার প্রাচীর বা নিউক্লিয়ার আবরণী। এই যে এখানে যে ফাঁকা অংশটা আছে এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। তারপর এই যে মাঝখানে গোল যে অংশটা আছে এটা হচ্ছে নিউক্লিওলাস। তারপরে এই যে সুতার মতো পেঁচানো অংশটা আছে এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। তারপরে দেখো এই যে মাঝখানে ক্রোমাটিন তন্তুর মাঝে ফোটা ফোটা যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে দেখো এই যে 5টা অংশ আছে নিউক্লিয়াসের, এই 5টা অংশ নিয়ে পুরোটাকে আমরা বলতে পারি নিউক্লিয়াস। তারপর দেখো নিচে যে অংশগুলো আছে এগুলোকে বলছে গোলজি বস্তু বা গোলজি বডি বলা হয়। আর নিচে আছে এখানে মাইটোকন্ড্রিয়া। আর এই যে বড় যে অংশটা আছে একে বলছি আমরা কি কোষ গহ্বর। আর এই যে ফোটা ফোটা যে অংশগুলো আছে ভিতরে জেলির মতো অসংখ্য যে অঙ্গাণুগুলো আছে এগুলাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। আর নিচে এই যে ছোট ধরনের কোষগহ্বরের নিচে আছে লাইসোসোম। তাহলে দেখো শিক্ষার্থীরা যে উদ্ভিদ কোষের যে অঙ্গাণুগুলো আছে আমি সবগুলো চিহ্নিত করছি। এখন প্রাণী কোষের অঙ্গাণুগুলোকে আমরা চিহ্নিত করি। দেখো এই যে উপরে যে আঙ্গুলের মতো অভিজ্ঞগুলো আছে এগুলোকে বলা হয় মাইক্রোভিলাস। তারপরে হচ্ছে এই যে আছে এখানে মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয়ে থাকে। তারপর দেখো এই যে এখানে আছে সেন্ট্রোসোম। তারপরে এখানে আছে নিউক্লিয়ার প্রাচীর বা নিউক্লিয়ার আবরণী। তারপরে আছে যে মাঝখানে কালো অংশটা আছে নিউক্লিওলাস। তারপরে দেখো এই যে সুতার মতো পেঁচানো অংশগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। আর এই যে ফাঁকা ফাঁকা যে ফোটা ফোটা যে আছে অংশগুলো এগুলো হচ্ছে নিউক্লিয় হচ্ছে প্লাজম। তাহলে এই 4টা অংশ নিয়ে কি গঠিত হয়েছে নিউক্লিয়াস। তারপর দেখো এই যে নিচের দিকে ছোট আকৃতির যে অংশটা আছে তার আগে এখানে যে এন্ডোপ্লাজমিক জালিকা আছে এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে আছে নিচের দিকে লাইসোসোম। তারপর দেখো এই যে এখানে আছে এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই যে ছোট্ট একটা অংশ আছে আমরা বলছি যে প্রাণী কোষে আছে ছোট আর উদ্ভিদ কোষে বড়, এটা হচ্ছে কোষ গহ্বর। তাহলে দেখো শিক্ষার্থীরা এই যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ দুইটার কি করলাম আমরা চিহ্নিত চিত্র অঙ্কন করলাম এবং চিহ্নিত করলাম। এখন দেখো এই যে অঙ্গাণুগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো প্রথমে দেখো উদ্ভিদ কোষের বাইরে যে অংশটা আছে যেটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদের একটা জড় বস্তু দিয়ে তৈরি। কোষ প্রাচীরটা কি একটি জড় বস্তু বা মৃত বস্তু দিয়ে তৈরি। এটার কাজ হচ্ছে উদ্ভিদের কোষটাকে কি করা একটা
নির্দিষ্ট আকৃতি দান করা বা আকৃতি ধারণ করা হচ্ছে এই কোষ প্রাচীরটার কাজ। তারপরে দেখো উদ্ভিদ কোষে কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে, যেটা কি প্রাণী কোষে নাই। এই ক্লোরোপ্লাস্টটা কি, এই ক্লোরোপ্লাস্টটার মধ্যে থাকে 3 ধরনের ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা আসলে প্লাস্টিড থেকে আসছে, প্লাস্টিড থেকে আসছে ক্লোরোপ্লাস্ট। এই প্লাস্টিডটা 3 ধরনের। আমরা জানি প্লাস্টিড 3 ধরনের, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আরেকটা আছে লিউকোপ্লাস্ট। দেখো এই প্লাস্টিডটা থেকে আসছে কি ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টটা কি উদ্ভিদের সবুজ অংশ যে আছে ওই সবুজ অংশের জন্য কাজ করে হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টটা আর ক্রোমোপ্লাস্টে রঞ্জক পদার্থ থাকে, জ্যান্থোফিল ক্যারোটিন থাকে, যেটা হচ্ছে কি উদ্ভিদের যে সবুজ ব্যতীত অন্য যে বর্ণগুলো আছে যেমন হলুদ, লাল, কমলা, বাদামি, বেগুনি, যত রং আছে সব রঙের জন্য কি করে এই ক্রোমোপ্লাস্ট কাজ করে। আর লিউকোপ্লাস্টটা হচ্ছে কি, লিউকোপ্লাস্টটা হচ্ছে বর্ণহীন, এর কোনো রং নাই, মানে এর কোনো রঞ্জক পদার্থ নাই। মনে করে কোথায় রঞ্জক পদার্থ বর্ণ নাই, যেমন উদ্ভিদের মূলে। উদ্ভিদের মূল কি হয়, সাদা হয়। এই যে উদ্ভিদের মূলে কোনো বর্ণ নাই, এই জিনিসটা হচ্ছে লিউকোপ্লাস্টের কারণে। তাহলে আমরা এই যে ক্লোরোপ্লাস্ট যেটা আছে, এই ক্লোরোপ্লাস্টটা হচ্ছে কি প্লাস্টিডের অংশ। প্লাস্টিড 3 ধরনের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। তারপরে দেখো তারপরে আছে আমার এই যে নিউক্লিয়াসকে কি বলা হয়, নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র। কেন বলা হয়, কারণ হচ্ছে নিউক্লিয়াস যে আছে এই নিউক্লিয়াসের মধ্যে এই যে প্রোটিন সংশ্লেষণ, ডিএনএ আরএনএ গঠন, বংশগতির যত উপাদান আছে সব কিছুর জন্য কি করে এই নিউক্লিয়াস কাজ করে। এই কারণে নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র। ঠিক আছে, তো নিউক্লিয়াসটা কয়টা অংশে গঠিত, নিউক্লিয়াস সর্বমোট 5টা অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত। নিউক্লিয়ার প্রাচীর, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাস, আর হচ্ছে নিউক্লিয়ার প্লাজম, আর হচ্ছে সুতার মতো যে অংশগুলো আছে এগুলো হচ্ছে ক্রোমাটিড তন্তু। এই 5টা অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত। তারপরে দেখো তোমরা এই যে বড় যে অংশটা আছে উদ্ভিদ কোষে, এটার নাম হচ্ছে কোষ গহ্বর। এই কোষ গহ্বরের কাজ কি, কোষের যত কোষ রস আছে এই কোষ রস ধারণ করে কি এই কোষ গহ্বর। তারপরে দেখো আছে আমার মাইটোকন্ড্রিয়া, যেটা খুব ইম্পর্ট্যান্ট উদ্ভিদ কোষের জন্য। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি কোষের শ্বসন অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শ্বসন অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, এই মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শ্বসন অঙ্গাণু। কেন বলা হচ্ছে, কারণ এই যে তার আগে বলে নি, মাইটোকন্ড্রিয়া 1898 সালে ব্যান্ডা নামক বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার করেন। হ্যাঁ, এই ব্যান্ডা নামক বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে। তো এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শ্বসন অঙ্গাণু বলা হয়। এর কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা পাবে যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কেন বলা হয়, এই প্রশ্নটা প্রায় এসে থাকে। তো এটা বলার কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শ্বসন অঙ্গাণু। আমরা জানি যে শ্বসনে ব্যবহৃত হয় 4টা ধাপ। যে ধাপগুলো আছে সব ধাপগুলো কি হয় এই মাইটোকন্ড্রিয়ার সাহায্যে সংগঠিত হয়। যে শ্বসনে যে 4টা ধাপ আছে এই ধাপগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে গ্লাইকোলাইসিস। হ্যাঁ, তোমাদের যখন আমি 4র্থ অধ্যায় তথা জীবনী শক্তিটা ক্লাস নেব সেদিন আমি এইগুলো বিষয় নিয়ে আলোচনা করব যে গ্লাইকোলাইসিস কি, তারপর হচ্ছে অ্যাসিটাল কোয়ে, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ক্রেবস সার্কেল, তারপরে 4 নম্বরটা হচ্ছে ইটিএস, মানে হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সপোর্ট সিস্টেম। এই যে 4টা হচ্ছে ধাপ আছে, এই ধাপগুলো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয় শ্বসনের। 1 নম্বর ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নম্বরটা হচ্ছে অ্যাসিটাল কোয়ে, 3 নম্বর ধাপটা হচ্ছে ক্রেবস চক্র বা ক্রেবস সার্কেল, আর 4 নম্বর যে ধাপটা আছে ইটিএস, মানে হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সপোর্ট সিস্টেম। এই 4টি ধাপ সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয়, যার কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস।
মানে শ্বসনের যত কিছু কাজ এই মাইটোকন্ড্রিয়াতে জমা থাকে, পুরো কোষকে পরবর্তীতে সরবরাহ করে। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তি স্তর। তারপরে দেখো আর যে এই যে সাইটোপ্লাজমগুলো আছে কোষের মধ্যে অসংখ্য ছড়ানো যে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো আছে জেলির মতো, এগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের অংশ সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলো অবস্থিত। এই সাইটোপ্লাজমের কাজ হচ্ছে কি কোষকে দৃঢ়তা প্রদান করা, হ্যাঁ। তারপরে এই যে অঙ্গাণুগুলো এগুলো আকার ধারণ করা হচ্ছে সাইটোপ্লাজমের কাজ। তাহলে দেখো আর হচ্ছে লাইসোসোম আছে উদ্ভিদ কোষে খুব অল্প ধরনের, কিন্তু প্রাণী কোষে আমরা এখন আলোচনা করব এটা হচ্ছে বড় ধরনের লাইসোসোম থাকে। তাহলে দেখো উদ্ভিদ কোষের যে অঙ্গাণুগুলো আছে এগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম এতক্ষণ। এখন আমি প্রাণী কোষের যে অঙ্গাণুগুলো কিছু আছে এগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো যে উদ্ভিদ কোষ ছাড়া যে অঙ্গাণুগুলো আছে এক নম্বর হচ্ছে মাইক্রোভিলাস। এই মাইক্রোভিলাসটা দেখতে কেমন, দেখো আঙ্গুলের মতো দেখা যাচ্ছে, আঙ্গুলের মতো, 3টা আঙ্গুলের মতো। এইগুলো হচ্ছে কি কোষ ঝিল্লি। আসলে এই কোষ ঝিল্লিগুলো স্ফীত হয়ে আঙ্গুলের মতো আকার ধারণ করে, এই জিনিসটার নাম হচ্ছে কি মাইক্রোভিলাস। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া, যেটা আমি উদ্ভিদ কোষে ইতিমধ্যে আলোচনা করছি। তারপরে দেখো সেন্ট্রোসোম, হ্যাঁ এই সেন্ট্রোসোমটা আসলে উদ্ভিদ কোষে নাই, প্রাণী কোষে আছে। এই সেন্ট্রোসোমের ভিতরে 2টা অংশ আছে, একে বলা হয় সেন্ট্রিওল। 2টা সেন্ট্রিওল মিলে সেন্ট্রোসোম গঠিত। তারপরে নিউক্লিয়াস নিয়ে অলরেডি আলোচনা করছি আমি উদ্ভিদ কোষে। তারপরে দেখো এখানে শুধু আলোচনা করার বাকি আছে এই যে কোষ গহ্বর থাকে প্রাণী কোষে থাকে ছোট ধরনের। আর এই যে লাইসোসোম নিয়ে একটু আলোচনা করব। লাইসোসোমটা আসলে কি, এই যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হইতে পারে, এই জীবাণুগুলোকে নষ্ট করে দেয় এই লাইসোসোম। এই লাইসোসোমটা দেখতে হচ্ছে একটু নীল বর্ণের, যখন মাইক্রোস্কোপে দেখা হয় নীল বর্ণের দেখায়, ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখা যায়। এই লাইসোসোমটা আমাদের শরীরে যে জীবাণুগুলো আছে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আমাদের বডিকে কি করে, প্রোটেক্ট করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ কী, অঙ্গাণু কী, এবং এই যে চিত্রটা আছে আশা করি তোমরা প্র্যাকটিস করলে খুব সুন্দর হবে, হয়তো আমার চেয়েও ভালো অঙ্কন করতে পারবে। এখন দেখো সর্বশেষ আমি এই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের বেসিক কয়েকটা ডিফারেন্ট বা পার্থক্য দেখিয়ে আমি আজকের ক্লাস আমি এখানে শেষ করে দেব। তাহলে দেখো আমি এখন দেখো এই যে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি মানে উদ্ভিদ কোষে কোন অঙ্গাণুটা নাই আর প্রাণী কোষে কোন অঙ্গাণুটা আছে, বা প্রাণী কোষে কোন অঙ্গাণু আছে উদ্ভিদ কোষে নাই, এইটা আমি দেখি কিন্তু পার্থক্যটা করতে পারবো। তাহলে 1 নম্বর পার্থক্য উদ্ভিদ কোষ আর হচ্ছে প্রাণী কোষ। 1 নম্বর যে বেসিক পার্থক্যটা আছে এই 1 নম্বর পার্থক্যটা তোমরা দেখো। এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নাই। তাইলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, হ্যাঁ, আর প্রাণী কোষে কোষ প্রাচীর কি নাই। 2 নম্বর যে পার্থক্য, এই 2 নম্বর পার্থক্যটা দেখো উদ্ভিদ কোষে কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে, কিন্তু প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট নাই। ক্লোরোপ্লাস্ট আছে বা প্লাস্টিড আছে, আর এখানে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট নাই। হ্যাঁ, 2টা পার্থক্য পেয়ে গেলাম। তারপর দেখো উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা বড়, অনেক বড়, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর ছোট। তাহলে আরেকটা পার্থক্য পেয়ে গেলাম, উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড়, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর কি ছোট কোষ গহ্বর। হ্যাঁ, তারপরে দেখো আর পার্থক্য আমি কি পাবো, এখানে দেখো লাইসোসোম কিন্তু উদ্ভিদ কোষে থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু প্রাণী কোষে অবশ্যই লাইসোসোম থাকবে। তাহলে 4 নম্বর পার্থক্য লাইসোসোম ছোট বা লাইসোসোম, এই লাইসোসোম ছোট থাকতে পারে আবার হচ্ছে কি নাও থাকতে পারে, আর এখানে বড় ধরনের লাইসোসোম বিদ্যমান, বড় লাইসোসোম। তাহলে লাইসোসোম এখানে থাকতেও পারে নাও থাকতে পারে, আর থাকলে খুব ক্ষুদ্র আকারে থাকবে, আর প্রাণী কোষে লাইসোসোম অবশ্যই থাকবে। তারপরে আর যে পার্থক্য আছে লিখতে পারি যে উদ্ভিদ কোষ কিন্তু একটা নির্দিষ্ট আকার মানে ধারণ করতে পারে না। হ্যাঁ, প্রাণী কোষ উদ্ভিদ কোষে আকার বা আকৃতি পরিবর্তন করতে পারে না, আর প্রাণী কোষ কিন্তু আকৃতি পরিবর্তন করতে পারে। হ্যাঁ, তাহলে দেখো শিক্ষার্থীরা
আমি কোষ কি, তারপর হচ্ছে কোষের প্রকারভেদ, তারপর উদ্ভিদ কোষ, প্রাণী কোষ কীভাবে আঁকতে হবে, এর যে অঙ্গাণুগুলো আছে, তারপর এর মধ্যে যে বেসিক ডিফারেন্ট আছে, এগুলা তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, আমি আশা করছি তোমরা খুব সুন্দরভাবে এগুলো বুঝতে পারবে এবং পরীক্ষা খাতায় আসলে লিখতে পারবে। আর সর্বশেষ যে টিস্যু, আমি একটু বলে নেই যে টিস্যু বলতে কি। তোমরা অবশ্যই সকলেই জানো যে টিস্যু কি, তারপরেও আমি আবারও বলি, অনেকে কিন্তু দেখা যায় যে যারা বইয়ের প্রতি মানে একটু ভালোবাসা বা আগ্রহ কম, যারা বই পড়ে না, তারা দেখা যায় যে পরীক্ষার টিস্যু আসলে দেখা যায় যে বিভিন্নভাবে টয়লেট টিস্যু বা আমরা ঘামমুচি টিস্যুগুলো লিখে দেয়, এগুলো আসলে ঠিক না। টিস্যু হচ্ছে যখন কোনো একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপন্ন হয় এবং একই ধরনের কাজ করে, তখন তাকে বলা হয় টিস্যু। আমি আবারও বলছি, যখন একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি হয় এবং তারা একই ধরনের কাজ করে, তাদেরকে বলা হচ্ছে টিস্যু। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমি আর বাড়াবো না, পরবর্তী ক্লাসে বিস্তারিত আরও আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কথা হচ্ছে, তোমরা এই যে কোভিড-19 বা এই করোনাকালীন সময় দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে, অলরেডি শীত আসছে, তোমরা সবাই বাড়িতে থাকবে, সাবধানে থাকবে, সচেতন থাকবে এবং তোমরা নিয়মিত বাইরে থেকে গেলে হাত ওয়াশ করবে, হ্যান্ড ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে, এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থতা কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।